হ্যালো মানু আর্মি, সবাই কেমন আছেন? আজ আমরা একটি নতুন মানু এক্সপ্লেইন করতে যাচ্ছি, যেটার নাম হলো ড্রিমল্যান্ড। আমাদের মেইন ক্যারেক্টার হাওয়ার্ড, সে একটি সিস্টেমের মাধ্যমে এমন একটি স্বপ্নের পৃথিবীতে চলে যায় যেখানে কোনো মানুষ নেই, সমস্ত মানুষ অদৃশ্য হয়ে যায়। অ্যান্ড সেই পৃথিবীতে আমাদের মেইন ক্যারেক্টার হাওয়ার্ডকে সার্ভাইভ করতে হবে। এখন কিভাবে সে এই স্বপ্নের পৃথিবীতে সার্ভাইভ করতে পারবে একা একা, আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন ড্রিমল্যান্ড। মানুয়ার শুরুতে আমরা যেই ক্যারেক্টারটাকে দেখতে পাচ্ছি, এটাই হলো আমাদের মেইন ক্যারেক্টার। এর নাম হাওয়ার্ড। সে কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছে। সে বলছে, অবশেষে আমি কাজটা করে শেষ করলাম। আমার পুরোটা জীবন কাজ আর কাজের উপর দিয়ে চলে গিয়েছে। তখন তার বস চলে আসে এবং সে বলছে, এই কোম্পানিতে আমরা অনেক খারাপ একটি অবস্থায় কাটিয়েছি, সেই জন্য আমরা এখন লোকজন ছাঁটাই বাছাই করব। আর তোমাকে আরও অনেক পরিশ্রম করতে হবে। হাওয়ার্ড সে সবসময় কাজের মধ্যেই থাকে। সে তার সর্বোচ্চ চেষ্টা করে, কখনোই সে আরাম করতে বসে যায় না। তারপরও তার বস তার উপরে অনেক চাপ দেয় এবং তার কাজের প্রশংসা করার বদলে তাকে অপমান করতে থাকে। তখনই তার বস নতুন একটি লেডি পরিচালককে কোম্পানিতে নিয়ে আসে এবং সে লোকজনকে বলছে, সবাই আসো আর এনাকে স্বাগতম জানাই। বস এই মাতাল লোকটিকে বলছে, এনার নাম হলো মিস সাবরিনা, এনি আজ থেকে আমাদের কোম্পানিতে নতুন সুপারভাইজার। হাওয়ার্ড তখন ভাবছে, এই মাতাল লোকটি আজ এত সম্মান হওয়ার একমাত্র কারণ সে বসের একটি চামচা। মাতাল লোকটি তখন বলছে, মিস সাবরিনা, আপনি নিঃসন্দেহে খুব ভালো একজন সুপারভাইজার হবে আমাদের এই কোম্পানিতে। ওহো, আপনাকে অনেক ধন্যবাদ। তখনই মিস সাবরিনার নজর আমাদের মেইন ক্যারেক্টার হাওয়ার্ডের উপর পড়ে যায়। হেই, তোমার নাম কি? হাওয়ার্ড তখন বলে, মিস আমি হলাম। তখনই বস বলে, সে আমাদের কোম্পানিতে কিছুই না। বসের এই কথা শুনে হাওয়ার্ড অনেক ভেঙে পড়ে এবং সে তার অতীতের কথা ভাবতে থাকে, কিভাবে এই কোম্পানির জন্য সে দিন রাত কাজ করে গিয়েছে। বসের থেকে অনেক বকা শোনার পরও সে সততার সাথে এই কোম্পানির জন্য কাজ করে গিয়েছে। আর আজ তার বদলে এটাই ছিল তার জন্য প্রাপ্য ফল। বস তখন বলে, মিস সাবরিনা, আপনি তার উপরে আপনার নিজের সময় নষ্ট করবেন না। সাবরিনা বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। অফিসের শেষে হাওয়ার্ড এবং তার বন্ধু বাহিরে চলে আসে। তখন তার বন্ধু একটি ট্যাক্সিকে ডাক দেয় এবং সে হাওয়ার্ডকে বলে, বন্ধু, কালকে আবারও অফিসে দেখা হবে আর তুমি এই নিয়ে মন খারাপ করবে না। এই কথা বলে সে ট্যাক্সি করে সেখান থেকে চলে যায়। হাওয়ার্ড সে এখনো সেখানে দাঁড়িয়ে ছিল। হঠাৎ করে তার বস এবং সেই নতুন সুপারভাইজার সেখানে চলে আসে। বস তখন বলে, দেখুন মিস সাবরিনা, আপনি সেই লুজারটার জন্য নিজের সময় নষ্ট করবেন না। আগামীকাল আপনার অনেক কাজ আছে এই অফিসে। সাবরিনা তখন বলে, হ্যাঁ আমি বুঝতে পারছি যে আমি কি করছি। হাওয়ার্ড সে দূর থেকে বসের এই কথাগুলো শুনে ফেলে এবং সে মনে মনে অনেক রেগে যায়। আমি এত পরিশ্রম করার পরও আমি যেই উপাধি পেলাম সেটা হলো লুজার। এই বলে হাওয়ার্ডের বাম চোখে একটি সিস্টেম ওপেন হয়ে যায়। সে তখন বলছে, আগামীকাল আমি আমার পদত্যাগের বিষয়টি বিবেচনা করব, ততক্ষণ পর্যন্ত আমার রাগটাকে প্রকাশ করতে হবে। হাওয়ার্ড তখন সিস্টেমকে বলে সাবরিনা এবং তার বসের ডুপ্লিকেট আনতে এই স্বপ্নের দেশে। বাট সিস্টেম তখন বলে সে শুধুমাত্র একজনের উপরে স্ক্যান করতে পারবে। হাওয়ার্ড এরপর সে তার বাসায় চলে আসে এবং সে সিস্টেমকে বলে, কেন তুমি এটা আমাকে আগে বলনি যে তুমি একজনকে স্ক্যান করতে পারবে? সিস্টেম তখন বলে, আপনি তো এটা উপভোগ করেছেন। হাওয়ার্ড তখন বলে, সত্যি তুমি একজন বিরক্তকর সিস্টেম। আমি তো ভেবেছিলাম যে এই গেমটিতে একটি মহিলা এনপিসি থাকলে ভালো হবে। সিস্টেম এরপর বলে, যাই হোক, ড্রিমল্যান্ড সিস্টেম এটি মাঝরাতে অ্যাক্টিভেট হবে আর এটি না হওয়া পর্যন্ত আপনার ঘুমানোর জন্য একটি জায়গা প্রয়োজন হবে। হাওয়ার্ড সে তার বিছানায় শুয়ে পড়ে এবং সে ভাবছে, আমি ঘুমানোর জন্য খুব নার্ভাস হয়ে আছি, কারণ মাঝরাতে ড্রিমল্যান্ড এটি অ্যাক্টিভেট হবে। সিস্টেম তখন তাকে বলে, কোনো সমস্যা নেই, আমরা আমাদের ক্লায়েন্টের মধ্যে এরকম পূর্বাভাস আগেও দিয়েছি। এরপর সিস্টেম আপনার মাইন্ডে প্রবেশ করবে এবং আপনাকে ঘুমানোর জন্য বাধ্য করবে, ঠিক এমনভাবে। সিস্টেম তার মাইন্ডে চলে যায় এবং তাকে ঘুমানোর জন্য বাধ্য করে। এরপর আমরা দেখতে পাই হাওয়ার্ড সে খুব নিশ্চিন্তে ঘুমাচ্ছে সেখানে। আমরা হাওয়ার্ডের স্বপ্ন দেখতে পাই, সেখানে অনেক জোরে আওয়াজ হচ্ছিল। তার সামনে একজন মেয়ে আসে। হাওয়ার্ড বলে যে, তুমি কে? এই মেয়েটা তখন বলে, আমি হলাম ড্রিমল্যান্ডের প্রশাসক।
আমি এই ড্রিমল্যান্ড সিস্টেমের মাধ্যমে আপনার সাথে কথা বলছিলাম। হাওয়ার্ড তখন বলে, আচ্ছা আমি বুঝতে পারছি, কিন্তু এখানে কি হচ্ছে? মেয়েটা তখন বলে, আপনাকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, তার জন্য আপনাকে কিছু অস্ত্র নিতে হবে। আপনি আপনার ক্রেডিট পয়েন্ট দিয়ে অস্ত্র কিনতে পারবেন। এই বলে সেই মেয়েটা হাওয়ার্ডকে সেই অস্ত্রখানায় নিয়ে যায়। হাওয়ার্ড সেখানে একটি ব্যাটারি দেখতে পায় এবং সে বলছে, অপরন্ত পাওয়ার ব্যাটারি, এটা তো একটা স্বর্ণের। এই কথা বলে হাওয়ার্ড যখন সেই ব্যাটারিকে টাচ করতে যায়, তখনই সেই মেয়েটা হাওয়ার্ডের হাতের মধ্যে তার ডান্ডা দিয়ে মেরে দেয়। মেয়েটা তখন বলে, যদি আপনি আপনার চ্যালেঞ্জ পাস করেন তাহলে আপনি একটি ক্রেডিট পয়েন্ট পাবেন এবং তখন আপনি চাইলে এই আইটেমটি কিনতে পারবেন। হাওয়ার্ড তখন বলে, এনপিসি সিস্টেম কি? কোনো শক্তিশালী এনপিসি সিস্টেম আছে কি? মেয়েটা তখন তার গলায় ইশারা করে দেখিয়ে বলছে, 10,000 ক্রেডিট পয়েন্ট AI 63 আপনার সেবায় রয়েছে। মেয়েটা তখন বলে, ড্রিমল্যান্ড এখনই অ্যাক্টিভেট হয়ে যাবে, যদি আর আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। এই কথা বলে মেয়েটা একটি দরজার সামনে হাওয়ার্ডকে নিয়ে এসে বলে, এই জাহান্নামে বেঁচে থাকো। অ্যান্ড আমরা দেখতে পাই সেই দরজার সামনে অনেক আলো এসে অনেক জোরে ব্লাস্ট হয়ে যায়। হাওয়ার্ড সে ঘুম থেকে উঠে পড়ে এবং সে এদিকে সেদিকে তাকাতে থাকে। হাওয়ার্ড তখন ভাবছে, সে তো বলেছিল যে দুনিয়া বদলে যাবে, কিন্তু আমি তো এখন বাসায়, তাছাড়া কোনো কিছুই তো বদলায়নি। তখন হাওয়ার্ডের মাথায় প্রচন্ড যন্ত্রণা অনুভব হচ্ছে এবং সে ফ্রেশ হওয়ার জন্য যাচ্ছে। যখনই সে ওয়াশরুমে চলে আসে, সেইখানে কারেন্ট চলে যায়। হাওয়ার্ড কোনো রকম ভাবে রেডি হয়ে সে অফিসের জন্য বেরিয়ে যায়। সে ভাবছে সবকিছু তো আগের মতোই আছে, কিন্তু হঠাৎ করে সে তা লক্ষ্য করে যে এখানে গাড়ি তো আছে, কিন্তু মানুষ কোথায়? এরপর হঠাৎ করে হাওয়ার্ডের উপরে একটি প্লেন চলে আসে এবং সেই প্লেনটি সোজা গিয়ে হাওয়ার্ডের সামনে ক্র্যাশ হয়ে যায়। আমরা ভাবছি হয়তো হাওয়ার্ড এখানে মারা যায়, কিন্তু হাওয়ার্ড সে কোনো মতো সেখানে বেঁচে যায়। হাওয়ার্ড তখন ভাবছে, না এসব কি হচ্ছে, এসব কি অদ্ভুত হচ্ছে আমার সাথে। সিস্টেম তখন তাকে বলে, ড্রিমল্যান্ড সেটা অ্যাক্টিভেট হয়ে গিয়েছে, পুরো পৃথিবীর যত মানুষ ছিল সবাই অদৃশ্য হয়ে গিয়েছে। এখন আপনি কিভাবে এখানে সার্ভাইভ করবেন? এই যুদ্ধে আপনাকে সার্ভাইভ করার জন্য আপনার কাছে শুধু 180 দিন আছে। হাওয়ার্ড সে খুব ঘাবড়ে যায় সিস্টেমের কথা শুনে এবং সে বলছে, তুমি কি বলেছো আমার কাছে শুধু 180 দিন বাকি আছে? তখনই সে কিছু একটা আওয়াজ শুনতে পায় এবং সে গাড়ির নিচে দেখে যে সেখানে পেট্রোল লিক হয়ে গেছে। এরপর সেখানে ব্লাস্ট হয়ে যায়, কিন্তু কোনো মতে হাওয়ার্ড সেখান থেকে বেঁচে যায় আবারও। বিমানটি ক্র্যাশ হওয়ার পর হাওয়ার্ড এটা বুঝে গিয়েছে যে মানুষ যেহেতু অদৃশ্য হয়ে গিয়েছে, আমাকে এখানে একাই সার্ভাইভ করতে হবে। হাওয়ার্ড সে একটি ইলেকট্রনিক্স শপে গিয়ে সেখান থেকে একটি রেডিও বক্স নিয়ে ফেলে এবং কিছু কাপড়ের শপে গিয়ে সেখান থেকে হাওয়ার্ড কাপড় পরে নেয়। যেহেতু পৃথিবীতে কেউই নেই, সেহেতু তাকে মানা করার মতো এখানে আর কেউই নেই, সে যা খুশি ঠিক তাই করতে পারবে। এরপর আমরা দেখতে পারি হাওয়ার্ড যে কিনা জুয়েলার্সে গিয়ে ডায়মন্ড অ্যান্ড গোল্ড চেইন নিয়ে নেয়, তার সাথে সাথে কিছু বিয়ার নিয়ে ফেলে। অ্যান্ড দ্য ফাইনাল লুক, হাওয়ার্ড লাইক এ কিং অফ দ্য ওয়ার্ল্ড। হাওয়ার্ড সে তখনই চিন্তা করে যে আমার সহকারী হিসেবে এই পৃথিবীতে একটি ডুপ্লিকেট আছে আর তার নাম হলো সাবরিনা। সিস্টেম যখন আমাকে বলেছিল সে শুধুমাত্র একজনকেই স্ক্যান করতে পারবে, তখন আমি সাবরিনাকে স্ক্যান করতে দিয়েছিলাম অ্যান্ড সাবরিনাই হলো আমার সেই ডুপ্লিকেট সহকারী। কিন্তু আমি এটা বুঝতে পারছি না সাবরিনাকে আমি কখন দেখতে পারবো, আমি তো তাকে এখনো পর্যন্ত দেখিনি। তখনই হাওয়ার্ডের সামনে সাবরিনা তো আসে না, কিন্তু তার সামনে একটা ডগ চলে আসে। আপনারা হয়তো ভাবতে পারবেন পৃথিবীতে তো কোনো মানুষ নেই, তাহলে ডগ কোথা থেকে আসলো? এই ড্রিম ওয়ার্ল্ডে কোনো মানুষ নেই, কিন্তু জীব জন্তু তারা অবশ্যই আছে। উফ সাবরিনা তুমি কোথায়? এই গেম ডেলিভারিকে আমাকে এইভাবে ঠকিয়েছে। তখনই সে একটা আওয়াজ শুনতে পায়। আমরা দেখতে পাই সামনের দিকে একটা বিস্ট টাইগারকে। এই টাইগারকে ডেকে হাওয়ার্ডের তো হাওয়া টাইট হয়ে গিয়েছে। হাওয়ার্ডের উপর যখন টাইগারটা অ্যাটাক করতে আসে সে খুব ঘাবড়ে যায়, কিন্তু আমরা দেখতে পাই টাইগারটা এসে তাকে চাটাচাটি শুরু করে দিয়েছে। আরে বাবা আমাকে চাটতে দে রে, তোর গানটা তো খুব সুন্দর। তখনই হাওয়ার্ডের মনে পড়ে যায় যখন মানুষ ছিল সেই টাইগারটাকে দেখেছিল, এই টাইগারটা সার্কাসে থাকতো। টাইগার যখন সেখান থেকে চলে যায় তার পিছনে আমরা দুইটা ছাপ দেখতে পাই। কি জানি কিসের ছাপ ছিল সেইগুলো, আপনারা যদি জানেন তা কমেন্ট করে বলবেন। হাওয়ার্ড তখন বলে, বাপরে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে টাইগারটা আমাকে এক্ষুনি মেরে ফেলবে। ডে 7 অর্থাৎ 7 দিন চলে যায়। 7 দিন পর আমাদেরকে দেখানো হয় হাওয়ার্ড একটি সুপার শপে গিয়ে কিছু লিকুইড পানি সংগ্রহ করে, কারণ যেহেতু এই ওয়ার্ল্ডে কারেন্ট নেই সেহেতু পানির সাপ্লাইও নেই। তাই সে দোকানে গিয়ে যে পানির বোতলগুলো ডেড
সঠিক রয়েছে এবং ভালো রয়েছে সেই পানিগুলো সে সংগ্রহ করে রাখছে। এরপরে তাকে থাকার জন্য একটি ঘর দরকার, তাই সে একটি ব্লু স্কাই রেস্টুরেন্টে চলে আসে। এটাই এখন থেকে তার শেল্টার। ভিতরে আসার পর সে সেইখানে একটা জেনারেটর দেখতে পায়, যেই জেনারেটরটা এখনো পর্যন্ত ভালো আছে, এবং সেই ফ্রিজ খুলে সেখান থেকে কিছু মাংস দেখতে পায় যেগুলো এখনো তরতাজা রয়েছে। এইভাবেই সে তার লাইফটাকে চালিয়ে নিচ্ছে কোনোভাবে, এবং সে ফার্মিং কাজ শুরু করে দিয়েছে যাতে করে তাকে খাওয়ার জন্য কোনো টেনশন না করতে হয়। ডে 31। হাওয়ার্ড সে এই দুনিয়ায় একা থাকতে থাকতে তার মানসিক ভারসাম্য কিছুটা হারিয়ে গিয়েছে। সে একটি কার ড্রাইভ করছিল, তখন সে তার সবচেয়ে ভালো বন্ধুকে কল্পনা করে এবং কল্পনার মধ্যেই তার সাথে কথা বলে। এখন একমাত্র এই দুনিয়ায় তার কল্পনার সাথী তার বন্ধু। কি ব্যাপার হাওয়ার্ড, তোমার চেহারা এইভাবে শুকিয়ে গিয়েছে কেন? অর্ধেক মাসের বেশি হয়ে গিয়েছে। আশা করি তুমি খুব ভালো এবং তাজা সবজি পাবে। এটা কোনো সবজির ব্যাপারে নয়, এই শহরে সব জায়গায় মাছি ভরে আছে। মনে হচ্ছে আমি একটি নিষ্কাশন পিঠে বাস করি। আমি যখন ঘুমাই তখন আমার মনে হয় আমার কানে এসে সে মাছিগুলো হামাগুড়ি দিচ্ছে। যখন রাত হয় খুব অন্ধকার এবং আমার মনে হয় যে এই পৃথিবী আমাকে ত্যাগ করে দিয়েছে। আমি একাই এই পৃথিবীতে পড়ে আছি, খুব একা একা লাগে আমার। তুমি তো এই গেমটি নিজের ইচ্ছায় অনুযায়ী খেলছো, আর এই গেমটা তো তেমন গেম নয় যেমন গেম তুমি খেলতে চেয়েছিলে। তখনই আমরা দেখতে পাই হাওয়ার্ডের গাড়ির সাথে আরো একটি গাড়ি ধাক্কা লেগে যায়। হাওয়ার্ড তখনই অবাক হয়ে যায় এবং সে বলছে আরো একটি গাড়ি চলাচল করছে, এর মানে? তখনই আমরা দেখতে পাই সাবরিনাকে। ফাইনালি সাবরিনাকে চোখের সামনে দেখার পর হাওয়ার্ড সে পুরোই অবাক হয়ে গিয়েছে। যেহেতু তাদের দুজনের মধ্যে কার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা সাবরিনাকে দেখতে পারি সে তার মুখের দিকে তাকিয়ে বলছে, আমার মুখে এখানে ব্যান্ডেজ করা কেন? ইনফ্যাক্ট সাবরিনা এটা লক্ষ্য করে যে তার শরীরে ছেলেদের গেঞ্জি এবং প্যান্ট সে এটা পরে আছে। সে কিছুই বুঝতে পারছে না এগুলো কে চেঞ্জ করেছে। সাবরিনা যখন রুম থেকে বাহিরে আসে সে দেখতে পায় সেখানে একটা জেনারেটর রাখা এবং সেই জেনারেটর চলছিল। ইনফ্যাক্ট টেবিলের মধ্যে সাবরিনা লক্ষ্য করে সেইখানে সুস্বাদু খাবার রয়েছে। সাবরিনার মাথায় কিছুই ঢুকছে না, তাই সে কিচেন রুমে যায়। সেখানে হাওয়ার্ড বলে, ও সাবরিনা, তুমি জেগে গিয়েছো? তোমার জন্য আমি আমার নিজের হাতে রান্না করেছি। টেবিলের উপরে সেই সুস্বাদু খাবার রাখা আছে, চলো আমরা গিয়ে খাই। তাদের দুজনকে আমরা টেবিলের মধ্যে দেখতে পাই। সাবরিনা সে বলছে, আমার তোমাকে মনে আছে, সেই দিন রাতের পার্টিতে আমি তোমাকে দেখেছিলাম, কিন্তু আমি তোমার নাম জানতে পারিনি। তোমার নাম কি? হাওয়ার্ড তখন বলে, আমার নাম হলো হাওয়ার্ড চেন। সে মনে মনে ভাবতে থাকে সে আমাকে চিনতে পেরেছে। এটা হলো সাবরিনার কপি। তারপরও রিয়েল যে সাবরিনা তার মেমোরি এই সাবরিনার মধ্যে ট্রান্সপোর্ট করেছে। এই গেমটা কিন্তু সত্যি অসাধারণ। সাবরিনা তখন বলে, ইলেকট্রিসিটি, শেল্টার অ্যান্ড ফুড এই সব কিছু কি তুমি নিজে থেকেই করেছো? হাওয়ার্ড তখন বলে, হ্যাঁ, এই সব কিছু আমি আমার নিজের থেকে করেছি। শুধু তাই নয়, আমি একটা ভেজিটেবল গার্ডেন বানিয়েছি। এখানে টিকে থাকার জন্য প্রায় সবকিছুই আমি সংগ্রহ করে রেখেছি। আচ্ছা, তোমার সম্পর্কে বলো, তুমি এই কয় মাস কিভাবে কাটিয়েছো? সাবরিনা তখন বলে, আমি আমার গ্রামে ফিরে গিয়েছিলাম, বাট সেখানে কোনো মানুষ ছিল না। এই পুরো মাসে তুমি একমাত্র সেই ব্যক্তি যাকে আজ আমি দেখতে পেলাম। এইসব কি হচ্ছে আমাদের পৃথিবীতে? সবাই কেন অদৃশ্য হয়ে গেল? তুমি কি কিছু জানো? হাওয়ার্ড তখন ভাবছে এখনই সেই সময় সাবরিনাকে আমার সাথে টিম আপ করার, কারণ এটাই হলো গেমিং রুটিন। হাওয়ার্ড তখন বলে, আচ্ছা সাবরিনা, তোমার কাছে কি কোনো প্ল্যান আছে? সাবরিনা তখন বলে, কি প্ল্যান? না, আমার কাছে কোনো প্ল্যান নেই। হাওয়ার্ড তখন বলে, আমি তোমাকে সাজেস্ট করব যে তুমি এখানেই থেকে যাও। যদি তুমি কোনো সময় অসুস্থ হয়ে যাও তাহলে আমি তোমার কেয়ার করব। তাছাড়া আমার কাছে সেই সমস্ত ফ্যাসিলিটিস আছে এই ড্রিম ওয়ার্ল্ডে টিকে থাকার জন্য। ভেবে দেখো, তোমার জীবন আরো বেটার হবে আমার সাথে এখানে থেকে গেলে। সাবরিনা তখন বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ। যাই হোক, এছাড়া তো আমার কাছে আর কোনো চয়েস নেই। অন্যদিকে হাওয়ার্ড সাবরিনার এই কথা শুনে ভাবতে থাকে, ইয়েস, আমি জানতাম এটাই একটা গেমের অংশ, এখন সে আমার সাথে থাকবে। তখন সাবরিনা বলে, যাই হোক, আমি তোমাকে একটা সতর্ক বার্তা দিতে চাই, যেহেতু আমরা একসাথে থাকবো। হাওয়ার্ড সে একটু অবাক হয়ে বলে, আচ্ছা, তাহলে কি সেই সতর্ক বার্তা? সাবরিনা বলে, তুমি আমার টাইপের নও।
যেহেতু আমরা একসাথে থাকবো, আশা করি আমাদের মধ্যে একটি ডিস্ট্যান্স থাকবে। সাবরিনার এই কথা শুনে হাওয়ার্ড সে অবাক হয়ে ভাবতে থাকে, সাবরিনা কেন এই কথাটা বলল। হাওয়ার্ড আরো ভাবতে থাকে, আমার একটা বন্ধু দরকার, কারণ যাতে করে আমি তার সাথে কথা বলতে পারি। যখন এই পৃথিবীতে কেউ ছিল না, তখন আমি আমার বন্ধু ডোনাল্ডের সাথে কাল্পনিকভাবে কথা বলতাম। এটা সত্যি রিডিকুলাস। সে কি বলল যে আমি তার টাইপের নই। আমার ওই মিস্টেক হয়েছে যে আমি তাকে আমার বন্ধু ভেবেছিলাম আর সে আমাকে নিচু জাত ভেবেছে। সাবরিনা তখন বলে, দেখো আমি স্বাধীনভাবে থাকতে চাই। তুমি যখন বাইরে কাজ করবে তখন আমি ঘরের ভিতরে ঘরের কাজ করব। হাওয়ার্ড সে রেগে গিয়ে চেয়ার থেকে উঠে পড়ে এবং সে বলে, ওকে দ্যাটস উইল ডু। এখন তুমি যাও, গিয়ে রেস্ট করো, কালকে তোমার কাজ শুরু করতে হবে। ডে 32। হাওয়ার্ডকে দেখতে পাই সে আরাম করে শুয়েছিল, কিন্তু বাহিরে শব্দের কারণে সে বিরক্ত হয়ে যাচ্ছে। হাওয়ার্ড যখন বাহিরে দেখতে যায় যে কিসের এত শব্দ হচ্ছে, তখন সে দেখতে পায় সেখানে সাবরিনাকে। হাওয়ার্ড তখন বলে, হেই সাবরিনা, তুমি এখানে কি করছো? সাবরিনা তখন বলে, দেখতে পারছো না তুমি, আমি অন্য রুমে শিফট হচ্ছি। আর হ্যাঁ, যখনই তোমার আমার প্রয়োজন হবে বা আমার কোনো সাহায্যের দরকার হবে, তখন তুমি এই বাটনে চাপ দিবে। আর আমার পারমিশন ছাড়া আমার বেডরুমে তুমি যেতে পারবে না। ভাই সিরিয়াসলি, সাবরিনা হাওয়ার্ডকে পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারছে না। তখন আমরা হাওয়ার্ডের ফেস দেখতে পাই। এ পাগল লড়কি সমঝতে কে হ্যায় আপনে আপকো? হে সাবরিনা, এখানে আমি 3টি বক্স রেখেছিলাম, একটি কেন? ও আচ্ছা, এই বক্সের কথা বলছো? হ্যাঁ, এখানে 3টি বক্স ছিল, কিন্তু এই 3টি বক্স অনেক ভয়ঙ্কর দেখতে ছিল, তাই আমি এগুলো সরিয়ে ফেলেছি। কি বলেছো সরিয়ে ফেলেছো? তুমি কি একবারও আমাকে জিজ্ঞেস করেছো? সাবরিনা তখন বলে, আরে বাবা এত রাগ করছো কেন? ওইগুলো দিয়ে তুমি কি করবে? তোমার কি প্রয়োজন? আমার কি প্রয়োজন মানে? ওইগুলো হলো আমার বন্ধু। আমি আগে যখন একা থাকতাম তখন ওই বক্সগুলোই আমার বন্ধু ছিল। তখন আমরা হাওয়ার্ডকে দেখতে পাই সে রেগে বেগে সেখান থেকে চলে যায়। আজকে আমার দিনের শুরুটাই খারাপ হয়ে গেল। হাওয়ার্ড তখনই নিচের দিকে দেখতে থাকে এবং সে ভাবতে থাকে, আমি এই গানগুলো পুলিশ স্টেশন থেকে নিয়ে এসেছিলাম এবং এই বক্সের মধ্যে রেখে দিয়েছি। হাওয়ার্ড তখনই ভাবতে থাকে, আরে আমার সেই পিস্তলটি কোথায়? সেই পিস্তলে তো বুলেট ছিল, তার মানে এই মহিলাটা। তখন হাওয়ার্ড আবারও সাবরিনার কাছে যায় এবং বলে, হেই সাবরিনা। সাবরিনা তখন বলে, কি ব্যাপার, তুমি এখনো যাওনি? তুমি কি আজ কাজে যাবে না? হাওয়ার্ড তখন বলে, আমি সব কিছু বিবেচনা করে এই সিদ্ধান্ত নিলাম, এখন থেকে আমাদের রান্না বান্না কাপড় চোপড় সব কিছু আলাদা হবে। সাবরিনা তখন বলে, কেন? তুমি কেন আমাকে অন্যরকম ভাবো? সব সময় তোমার সতর্ক থাকতে হবে না। আমি কি তোমাকে কিছু করব? হ্যাঁ বলো। সাবরিনা তখন হাওয়ার্ডকে অপমান করে বলে, তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারবে না, তুমি আমার জুতার যোগ্য না। এইভাবে আমার সাথে চেঁচিয়ে কথা বলছো? ভদ্রলোকের মতো কি কথা বলা যায় না? হাওয়ার্ড তখন ঠান্ডা মাথায় বলে, আমি জানি তুমি ধনী পরিবারের মেয়ে এবং কোম্পানিতে আমার চেয়ে তোমার অবস্থান উপরে, তাই তুমি যত খুশি আমাকে অপমান করতে পারো এবং তোমার সমস্ত আদেশ আমি পালন করতে বাধ্য। তুমি যে বলছো সতর্ক হয়ে থাকবে, নিজেকে প্রোটেক্ট করবে, এর মানে কি দাঁড়ায় জানো? এর মানে আমাকে ক্যারেক্টারলেস মনে হয় তোমার? তুমি আমার চরিত্রের উপর আঙুল তুলছো। হাওয়ার্ড এই কথা বলেই দুজনে দুজনের সামনে মুখোমুখি হয়ে দাঁড়ায়। হাওয়ার্ড তখন বলে, নিজেকে সামলাও এবং এই পরিস্থিতিতে একটু বাস্তবতায় ফিরে আসো। 120 ডেজ। তারা যে জায়গায় থাকতো সেই জায়গার পরিবেশ এখন অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে, চারিদিকে সবুজে ভরে গিয়েছে। সাবরিনা সে চারপাশে গাছপালা এমনভাবে লাগিয়েছে যে এখন এটাকে জান্নাতের মতো লাগছে। হাওয়ার্ড মনে মনে আরো বলছে, সাবরিনা, সবজি লাগানোর পর থেকে আমাদের এই সবজি সংকট সমাধান হয়েছে। আমাদের মধ্যে সেই ঝগড়াটা হওয়ার পর থেকে এখনো পর্যন্ত কোনো কথা হয়নি। মানুষ কি 3 মাস কারোর সাথে কথা বলতে পারে না? এই কথা বলে হাওয়ার্ড সে গাড়িতে উঠে পড়ে এবং সে তার বন্ধু ডোনাল্ডকে বলছে, ডোনাল্ড আমাকে বলতো, সাবরিনা সে বাগানে ইঁদুরের সাথে লড়াই করতে করতে তার মাথাটাও কি ভেঙে দিয়েছে? মনে হচ্ছে যে তার আর সামাজিক জীবনের কোনো প্রয়োজন নেই। হাওয়ার্ড তখন আরো বলে, আজ আমরা মাংসের জন্য স্কাউট করব, কারণ আমাদের মাংস প্রায় শেষ হয়ে গিয়েছে। হাওয়ার্ড তখন আরো বলে, আচ্ছা আমরা তো ইঁদুর খেতে পারি তাই না? কিন্তু ইঁদুরের শরীরে জীবাণু থাকার কারণে সেই জীবাণুগুলো আমাদের শরীরে প্রবেশ করবে, যার ফলে আমরা মারা যাব। হেই একটা আইডিয়া, মাছ। হ্যাঁ আমরা মাছ ধরতে পারি। তাহলে চলো এটাই করা যাক, কিন্তু তার আগে আমরা আমাদের পুরনো বন্ধুর সাথে দেখা করব, এরপর মাছ ধরতে যাব। হাওয়ার্ড সে জুতে চলে আসে, প্যান্টিং জু, যেখানে সে টাইগারটা থাকে। হাওয়ার্ড জুতে এসে সে টাইগারটাকে খুব আদর করছে এবং সে টাইগারের জন্য কিছু মাংস নিয়ে আসে।
হাওয়ার্ড তখন বলছে ভালোই হলো যে এই টাইগারটা মানুষের উপরে আক্রমণ করে না, বরং সে খাবারের উপর থাকে। হাওয়ার্ড সেই টাইগারের পিঠে হাত বুলাতে থাকে এবং সে বলছে এই মাংসের টুকরোটা আমাদের ফ্রিজে শেষ টুকরো ছিল। ঠিক তখনই সেই টাইগারটা হাওয়ার্ড থেকে দূরে চলে যায়। আমরা দেখতে পাই সেই টাইগারটা সেখানে কিছু হরিণকে আক্রমণ করতে যায়। হাওয়ার্ড এই হরিণটাকে দেখে অবাক হয়ে যায় এবং সে ভাবতে থাকে, আরে এই হরিণটার তো মাথায় শিং নেই, এর মানে এটা তো চিড়িয়াখানার হরিণ নয়, নিশ্চয়ই এটা একটি বন্য হরিণ। ও নো, বন্য হরিণ মানে বিপদের সংকেত। যেহেতু এই বন্য হরিণটা এখানে এসেছে, এর মানে নিশ্চয়ই কোনো বিপদ আসবে। হাওয়ার্ড সেই কথা ভাবতে না ভাবতেই সেইখানে টাইফুন চলে আসে। সে জলদি করে তার গাড়ির ভিতরে প্রবেশ করে এবং তার বন্ধু ডোনাল্ডকে বলে, হঠাৎ করে আসমানে এভাবে এত খারাপ হয়ে গেল কেন, একটু আগেই তো সবকিছু ঠিক ছিল। তখন হাওয়ার্ড ভাবতে থাকে, আমি তো এটা ভুলে গিয়েছিলাম যে এটা একটা গেম প্লেস। হঠাৎ করে এইভাবে তুফান চলে আসা, নিশ্চয়ই এটা গেমেরই একটা অংশ। দেন হাওয়ার্ডের মনে পড়ে যায়, আরে এই সময় তো সাবরিনা প্রতিদিন পাহাড়ের উপর বাইক চালায়। না, আমি সাবরিনাকে হারাতে চাই না, এই পৃথিবীতে একমাত্র সাবরিনা বেঁচে আছে। এই বলে হাওয়ার্ড সাবরিনাকে খুঁজতে থাকে। সাবরিনা, তুমি কোথায়? তখনই আমরা সাবরিনাকে দেখতে পাই। সে একটি পুলের সাহায্য নিয়ে সেইখানে দাঁড়িয়েছিল এবং তার পা খেটে সেখান থেকে রক্ত বের হচ্ছিল। হাওয়ার্ড সেই সাবরিনাকে তার কোলে করে নেয়। সাবরিনা তখন বলে, আমি কি আজ এই জায়গায় মারা যাব? সাবরিনা, তুমি চিন্তা করো না, আমি থাকতে তোমার কিছু হতে দেব না। নেক্সট সিনে আমরা তাদের দুজনকে একটি পাহাড়ের প্রাসাদে দেখতে পাই। হাওয়ার্ড সে সাবরিনাকে বলছে, আমি জানতাম না যে এই পাহাড়ের উপর একটি প্রাসাদ আছে, তুমি এখানে সব সময় বাইক নিয়ে আসো তাই না? অন্যদিকে সাবরিনা, তার অবস্থা খুবই খারাপ, সে পুরোই ভিজে গিয়েছে এবং ঠান্ডায় প্রচুর কাঁপছে, তাছাড়া তার পায়ে সেই ক্ষতটাও রয়েছে। হাওয়ার্ড তখন বলে, তোমার পাটা দেখাও। বাট সাবরিনা তখন বলে, না আমি ঠিক আছি। হাওয়ার্ড প্রচন্ড রেগে যায় এবং সাবরিনাকে বলে, এখন এই সময় তোমার ঢং করার সময় নয়, তোমার পায়ে যে আঘাত পেয়েছো সে আঘাতের কারণে ইনফেকশন হতে পারে এবং কি তুমি মারা যেতে পারো, তুমি কি বুঝতে পারছো না? সাবরিনা সে উল্টো আরো রেগে যায় এবং সে বলে, আমি তোমাকে বললাম না যে আমি এই বিপদের মোকাবেলা করতে পারি? ওকে ফাইন, কিন্তু আমি শুধু একটি পরিকল্পনা নিয়ে এসেছি। জানি না এই টাইফুনটা কতদিন থাকবে, তাছাড়া আমরা আগে যে জায়গায় থাকতাম সেই জায়গাটা এখন আমাদের জন্য নিরাপদ নয়, তাই আমরা এখন এই ম্যানশনেই থাকবো। আর যেহেতু আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র সেই প্রাসাদে রয়ে গিয়েছে, তাই আমাদেরকে তাড়াহুড়ো করে সেইখান থেকে যতটা পারি কিছুটা হলেও জিনিসপত্র নিয়ে আসতে হবে। সাবরিনা তখন বলে, আচ্ছা আমি বুঝতে পেরেছি, তো এখন আমাকে কি করতে হবে? তুমি অলরেডি পায়ে ব্যথা পেয়েছো, আর আমার মনে হয় না যে তুমি আমাকে বেশি কিছু সাহায্য করতে পারবে, তাই তুমি এখানেই থাকবে, আমার জন্য অপেক্ষা করবে। সাবরিনা সে একটু রেগে গিয়ে বলে, আচ্ছা ঠিক আছে। হাওয়ার্ড যখন রেডি হয়ে যায় সেখানে যাওয়ার জন্য, সে যখন ম্যানশন থেকে বের হয় সে বলছে, এখন তো খুব ঠান্ডা পড়েছে। হাওয়ার্ড সে তার গাড়ি করে আগের লোকেশনে চলে আসে এবং সে পানিতে একটি ইলেকট্রনিক্স ডিভাইস দিয়ে সেইখানে চেক করতে থাকে যে সেই পানিতে কোনো কারেন্ট আছে কিনা। হাওয়ার্ড এটা দেখতে পায় কিছু সবজি যা এখনো সেইখানে রয়েছে। সেই সবজিগুলোকে যখন তার হাতে করে নিয়ে আসছিল, ঠিক তখনই প্রচুর পানির চাপের কারণে সেই সবজিগুলোকে ভাসিয়ে দেয়। হাওয়ার্ড তখন ভাবছে যে সবজিগুলো বেঁচে ছিল সেই সবজিগুলো এখন বন্যাতে ভেসে গিয়েছে, তাছাড়া ফ্রিজে 2-3 দিনের জন্য খাবার রাখা ছিল, এখন যেহেতু বন্যার কারণে জেনারেটরটা ভিজে গিয়েছে সেহেতু সেই খাবারগুলো নিঃসন্দেহে আর ভালো নেই। হতাশ হয়ে হাওয়ার্ড সে গাড়িতে চলে আসে এবং তার বন্ধু ডোনাল্ডকে বলছে, ডোনাল্ড আমি আর কি করতে পারি, কিভাবে আমি খাবার পেতে পারি, আমাদের এই জীবন বাঁচাতে হলে আমরা কি করতে পারি? এই কথা বলে যখন সে রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে তার নজর টাইগারের দিকে পড়ে যায়। টাইগারের অবস্থা খুবই খারাপ, তার মাথা থেকে রক্ত বের হচ্ছে। টাইগারের সাথে কি হয়েছে? টাইগারকে বাঁচাতে হবে, তাকে এখন সাহায্য করতে হবে। হাওয়ার্ড সে টাইগারের কাছে চলে আসে এবং তাকে বলছে, তোমার এখন যে অবস্থা তুমি নিঃসন্দেহে স্বীকার করতে পারবে না, তাই তুমি আমার সাথে যেতে পারো, আর তোমার যে ক্ষত সেই ক্ষতগুলো আমি ঠিক করে দেব। হাওয়ার্ড এই কথা বলে সে টাইগারকে বলছে, চলো আমার সাথে, কিন্তু টাইগার সে কোনো মতেই সেখান থেকে নড়ছে না। হাওয়ার্ড তখন চেঁচিয়ে বলে, তুমি কোনো কুকুর নও, তুমি একজন টাইগার, আর এই চিড়িয়াখানায় কোনো মানুষ নেই যারা তোমাকে সাহায্য করতে পারবে, তাই আমার সাথে চলো।
কিন্তু সে টাইগারটা অনেক জোরে রোয়ার করে সে এটাই বলতে চায় যে সে যেতে চায় না, সে এখানেই থাকবে। হাওয়ার্ড তখন বলছে, এটা তো শুধু একটা গেম, তাই আমার এখানে এতটা জড়িত হওয়া উচিত নয়। ঠিক আছে টাইগার, আমি তোমার ইচ্ছাকে সম্মান করি, তবে আমি জ্বর না থামা পর্যন্ত এখানে আর আসবো না। টাইগারকে দেখতে পাই তার মন খুবই খারাপ হয়ে গিয়েছে। অন্যদিকে হাওয়ার্ড সেও পিছনের দিকে তাকিয়ে টাইগারকে দেখছে আর মন খারাপ করে রয়েছে। হাওয়ার্ড বাধ্য হয়ে সেই টাইগারকে সেখানেই রেখে গাড়ি দিয়ে চলে আসছে। তার বন্ধু ডোনাল্ডকে বলছে, ডোনাল্ড, আমি মাঝে মাঝে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারি না, তুমি কিভাবে এতটা শান্ত থাকতে পারো? হাওয়ার্ড তখনই অনেক অবাক হয়ে যায়। আমরা দেখতে পাই ম্যানশনের নিচে সাবরিনা সেখানে পড়েছিল। হাওয়ার্ড সাবরিনাকে বলে, সাবরিনা, কি হয়েছে তোমার? আমি বৃষ্টির কিছু পানি সংগ্রহ করে ফোটাতে চেয়েছিলাম। আমি তোমার কাছে কোনো রকমের ঋণী থাকতে চাই না, তাই আমি তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম। হাওয়ার্ড তখন বলে, এরপর তুমি মাটিতে পড়ে যাও আর উঠতে পারলে না, তাই তো? হাওয়ার্ড এই কথা বলে অনেক রেগে যায় এবং সাবরিনাকে তার কাঁধে তুলে নেয়। সাবরিনা তখন বলে, তুমি এটা কি করছো? আমাদের মধ্যে একটা চুক্তি ছিল, যখন তুমি বাহিরে থাকবে তখন আমি ঘরের কাজ করব আর তুমি বাহিরের কাজ করবে। বাট হাওয়ার্ড তার কোনো কথা কানে না নিয়ে তার হাত বাড়িয়ে দেয় এবং সাবরিনার পিছনে একটা থাপ্পড় মেরে দেয়। উফ! আর এই থাপ্পড়টাকে সাবরিনার মুখ থেকে অন্যরকম একটা আওয়াজ বের হয়। সেটা কেমন সাউন্ড সেটা তো আমি ইউটিউবে বলতে পারছি না, তবে আমি জানি আপনারা সবাই বুঝে গিয়েছেন। হাওয়ার্ড অনেক রেগে যায় এবং সে বলছে, এখন থেকে সমস্ত সিদ্ধান্ত আমি নিব। এরপর সাবরিনাকে ম্যানশনের ভিতরে বিছানার উপরে ফেলে দেয়। হাওয়ার্ড সাবরিনাকে বলছে, এখন থেকে তোমার উপরে আমার আর কোনো দয়া হবে না। সাবরিনা তখন বলে, আমি তোমাকে বলেছিলাম না যে আমি আমার বিপদ নিজে থেকেই মোকাবেলা করতে পারি? হাওয়ার্ড তখন চেঁচিয়ে বলে, আমরা 2 দিন ধরে কিছু খাইনি, তুমি যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে যাও আর আমাকে বিভিন্ন কাজে সাহায্য করো, অন্যথায় আমরা দুইজনেই খিদের কারণে মারা যাব। এরপর হাওয়ার্ড সাবরিনার পায়ে থাকা সে আঘাতটাকে ভালো করার জন্য সেখানে মেডিসিন লাগাচ্ছে। সাবরিনা হাওয়ার্ডকে বলে, তো এরপর তোমার পরিকল্পনা কি? হাওয়ার্ড তখন বলে, আমি কিছু হরিণের দলকে দেখেছিলাম, কিন্তু তারা পালিয়ে গিয়েছে, তাই আমি কালকে তাদেরকে শিকার করতে যাব। সাবরিনা হাওয়ার্ডকে বলছে, কি হরিণের দল? কিন্তু তারা এই শহরে কিভাবে? হাওয়ার্ড সাবরিনাকে বলে, হ্যাঁ, হরিণের দল, তারা বন্য হরিণ, বাট মানুষ অদৃশ্য হয়ে যাওয়ার পর তারা এই শহর দখল করার জন্য এসেছে। সাবরিনা হাওয়ার্ডকে বলছে, বন্য প্রাণীদের সেন্স অনেক প্রখর হয়ে থাকে, তুমি তাদের সামনে গেলেই তারা বুঝে যাবে। তুমি কি এখন তাদেরকে শিকার করতে পারবে? হাওয়ার্ড তখন বলে, আমি ঠিক জানি না, তবে আমার কাছে বন্দুক রয়েছে। আমি যখন আমাদের আগের বাসস্থানে গিয়েছিলাম সেইখানে আমার বালিশের নিচে এই বন্দুকটা পেয়ে যাই। এই বলে হাওয়ার্ড সাবরিনাকে সেই বন্দুকটা দিয়ে দেয়। সাবরিনা তখন বলে, তুমি কি এই বন্দুকটা নিবে না? হাওয়ার্ড সাবরিনাকে বলে, আমার প্রতি তোমার যে কুসংস্কার অঙ্গভঙ্গি, আশা করি এই বন্দুকটা তোমার কাছে যাওয়ার পর থেকে সেই সব কিছু দূর হয়ে যাবে। অর্থাৎ হাওয়ার্ড এটাই বোঝাতে চাইছে সাবরিনা সব সময় সতর্ক থাকে যেন তার সাথে হাওয়ার্ড কোনো বাজে কাজ না করে ফেলে। সেই সমস্ত বাজে চিন্তা এখন সাবরিনার মাথায় আর আসবে না। 121 ডে। বাহিরের পরিবেশ খুবই ঠান্ডা, আকাশ থেকে ঘন ঘন কুয়াশা পড়ছে। হাওয়ার্ড সে শিকারের জন্য রেডি হয়ে যায়। হাওয়ার্ড তখন ভাবছে, আমি কাল রাতে চিন্তা করেছি বন্য হরিণগুলো পাহাড়ের উপর নয় বরং পাহাড়ের নিচে বাস করছে। হাওয়ার্ড সে ড্রাইভ করছে আর ভাবছে, আমি আজ পর্যন্ত কিভাবে মুরগি মারতে হয় এটাই জানি না, তাহলে আমি কিভাবে হরিণ মারবো? আমি কি এতটাই সাহসী হয়ে গিয়েছি যে আমি হরিণ শিকার করতে পারবো? হাওয়ার্ড সে এই কথা ভাবতে ভাবতে পাহাড়ের দিকে রওনা হয়। অন্যদিকে আমরা পাহাড়ে কিছু ভয়ঙ্কর হাইনার দলদেরকে দেখতে পাই। অ্যান্ড ফাইনালি হাওয়ার্ড সে ওই পাহাড়ে চলে আসে। হঠাৎ করে সে কিছু সেন্স করতে পায় যে নিশ্চয়ই সেখানে কোনো হরিণ রয়েছে। হাওয়ার্ড তখন বন্দুক নিয়ে সেইখানে যায় এবং সামনের দিকে বন্দুকটাকে টাক করে যখনই ফায়ার করতে যাবে সে দেখে যে সেখানে কিছুই নেই, উধাও হয়ে গিয়েছে। ঠিক তখনই সে আবারও সেন্স করতে পারে যে হরিণটা ঠিক তার পিছনেই রয়েছে। হাওয়ার্ড তখন ভাবছে, নিশ্চয়ই এই হরিণটা আমার চালচলন বুঝতে পেরে যায় এবং আমাকে বোকার মতো এই দিক থেকে ওই দিকে দৌড়াচ্ছে। সাবরিনা একদম ঠিক বলেছিল, হরিণ তাদের সেন্স অনেক প্রখর হয়ে থাকে।
হাওয়ার্ডের তখন মনে পড়ে যায়, ও আমি তো ভুলে গিয়েছিলাম গতকাল যে ঝড় হয়েছিল সেই ঝড়ের কারণে নদীতে এখন মাছ আছে, আমি তো এখন চাইলেই মাছ ধরতে পারি। এই বলে সে নদীর দিকে চলে যায়। হাওয়ার্ড তখন তার ফিশ নেটটাকে সেই নদীতে ছেড়ে দেয় এবং সে ভাবছে, আমি শুধুমাত্র একটি ফিশ নেট এনেছি, তাই আমি এই ফিশ নেটটাকে হারাতে পারবো না। আর ঠিক তখনই হাওয়ার্ড সে জালটাকে না সামলাতে পেরে সে নিজে ওই নদীতে পড়ে যায়। এত ঠান্ডার মধ্যে এই নদীর পানিতে পড়ে যাওয়া মানে তার অবস্থা কি হতে পারে আপনারাই ভেবে দেখুন। হাওয়ার্ড তখন বলে, আজ আমার দিনটাই খারাপ, আমাকে এক্ষুনি বাড়িতে যেতে হবে এবং আমাকে এখন ফায়ার প্লেসে থাকা উচিত। আর ঠিক তখনই হাওয়ার্ডের সামনে একটি হরিণ চলে আসে। হাওয়ার্ড তখন অনেক অবাক হয়ে বলছে, সত্যি সত্যি কি আমার সামনে এখন একটা হরিণ রয়েছে? হরিণটা এখন আমার থেকে অনেক কম দূরত্বে রয়েছে, তাই আমি এখন শটগান দিয়ে তাকে শিকার করতে পারবো। এই ভেবে যখন সে ফায়ার করে, ফায়ারের ফোর্সের কারণে বন্দুকটা গিয়ে হাওয়ার্ডের নাকে লেগে যায় অ্যান্ড সেই বুলেটটা গাছের সাথে লেগে যায় আর হরিণটা সেখান থেকে ভেগে যায়। তখন হাওয়ার্ডের নাক থেকে রক্ত পড়তে থাকে। যেই ছেলে কখনো গান চালায়নি সে কিভাবে স্বীকার করতে পারবে আপনারাই বলুন। হাওয়ার্ড সে হতাশ হয়ে নিজেকে দোষ দিতে থাকে, আমি একটা লুজার, আমি কিছুই করতে পারলাম না, উল্টো আমি নিজেকে আঘাত করে ফেললাম। তখনই হাওয়ার্ড আবারও কিছু সেন্স করতে পায়। এই ভেবে সে পিছনের দিকে তাকায়। তখন আমরা সেখানে দুটো ছায়া দেখতে পাই। আমরা জানতে পারি যে এই দুটো ছায়া সেই উল্ফগুলোকে সামনে দেখে হাওয়ার্ড সে তার বন্দুক বের করে ফেলে। তবে এই নেকড়িগুলো খুব চালাক ছিল, হাওয়ার্ডের হাতে বন্দুক দেখার কারণে তারা সেখান থেকে পালিয়ে যায়। হাওয়ার্ড তখন ভাবতে থাকে, আরে এই নেকড়িগুলো এভাবে পালিয়ে গেল কেন? নেক্সট সিনে হাওয়ার্ড সে বাড়িতে চলে আসে। সেইখানে আমরা সাবরিনাকে দেখতে পাই, সে অন্য কাপড়ে ছিল। হাওয়ার্ডকে দেখে সাবরিনা বলছে, এ কি তুমি এখন বাড়িতে? কিন্তু সাবরিনার কোনো কথা কানে না নিয়ে হাওয়ার্ড সে তার কাপড় খুলতে থাকে। সাবরিনা তার মুখ লাল হয়ে যায় এবং সে বলছে, এটা কি করছো তুমি? হাওয়ার্ড তখন বলে, সাবরিনা আমাকে ভুল ভেবো না, আমি নদীতে পড়ে গিয়েছিলাম, এখন আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। এই বলে সে তার প্যান্টটাকেও খুলে ফেলে সাবরিনার সামনে। একদম বুঝতেই পারছেন, সাবরিনা তখন অনেক লজ্জা পেয়ে যায়। তখন সাবরিনা বলে, তোমার লজ্জা শরম কিছুই নেই হাওয়ার্ড, তুমি আমার সামনে এইসব কিভাবে করছো? বিছানার পাশেই সাবরিনার চোখ পড়ে যায়। আমরা দেখতে পাই সেখানে হাওয়ার্ডের ওয়ালেট এবং সেই ওয়ালেটে হাওয়ার্ড এবং তার গার্লফ্রেন্ডের পিক ছিল। সাবরিনা তখন বলে, হাওয়ার্ড এইটা কি তোমার গার্লফ্রেন্ড? তোমাদের দুজনকে একসাথে তো খুব সুন্দরই লাগছিল, তাহলে কি কারণে তোমাদের রিলেশনশিপ ভেঙে গেল? আমার এক্স গার্লফ্রেন্ড, আমি শুধু একটা পরিবার চেয়েছিলাম, কিন্তু সে চায়নি, সে এসবে প্রস্তুত ছিল না। যদি আমি বলি, সে অনেকটা তোমার মতোই ছিল, বাজে স্বভাবের। আমি জানি না কিভাবে আমি এতদিন তোমার নির্যাতন সহ্য করে আসছি। সাবরিনা অনেক রেগে যায় এবং সে বলে, তোমার কত বড় সাহস, আমি তো হলাম তোমার বস। এই কথা বলে হাওয়ার্ডের দিকে সাবরিনা ঘুরে বসে এবং সাবরিনা এটা ভুলেই গিয়েছে যে তার গায়ে যে কাপড়টা ছিল সেটা এখন সরে গিয়েছে। আর ভাই হাওয়ার্ডের মুখটা তো দেখো। সাবরিনা তখনই সে তার চোখ বন্ধ করে ফেলে। আরে আফা, চোখ বন্ধ করলে কি হবে, যা দেখার তো দেখেই ফেলেছে। লিটারেলি এই সিনটা দেখার পর হাওয়ার্ডের নাক থেকে রক্ত বের হয়ে যায়। ভাই কে মাল হ্যাঁ। সাবরিনা হাওয়ার্ডের দিকে কাপড় চোপড় ছুঁড়ে মারে এবং সে বলছে, অসভ্য, এখনো আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছো, যাও এখান থেকে। হাওয়ার্ড বলছে, আরে বাবা হ্যাঁ আমি যাচ্ছি, কিন্তু সে যে সিনটা দেখেছে সেটা তো সে বলতে পারছে না। হাওয়ার্ড সে আবারও সেই জঙ্গলে চলে আসে হরিণ শিকার করার জন্য। তখন সে বলছে, আমি যতই সতর্ক থাকি না কেন, আমি শুধু সেই হরিণের ছায়াগুলোই দেখতে পাই, তাছাড়া আমি আজ পর্যন্ত কখনো বন্দুক স্পর্শ করিনি। এটা বলা যেতেই পারে যে আমি একটা ভীতু শিকারী। হাওয়ার্ডকে আমরা তার রুমে দেখতে পাই, সেখানে সাবরিনার পায়ে ব্যান্ডেজ করে দিচ্ছে। তখন হাওয়ার্ড ভাবছে, আমি সাবরিনার জন্য কোনো কিছু স্বীকার করে আনতে পারছি না বাসায়, কিন্তু তারপরও সাবরিনার কোনো অভিযোগ নেই। অন্যদিকে সাবরিনা সে ভাবছে, হাওয়ার্ড খুব কেয়ার পারসন, সে আমাকে আমার মতো সবসময় থাকতে দিয়েছে। হাওয়ার্ড তখন ভাবছে, আমি সাবরিনাকে নেকড়েদের কথা বলিনি, যদি বলতাম তাহলে সেও তার রেসপন্সিবিলিটি ওঠানোর জন্য চলে আসতো। হাওয়ার্ড সাবরিনাকে বলছে, সাবরিনা অনেকদিন ধরে আমরা কিছু খাইনি, কিন্তু কাল আমরা পেট ভরে খেতে পারবো, কারণ আমি কিছু ফাঁদ তৈরি করে রেখে এসেছি জঙ্গলে। নিচে কিছু ধারালো কাঠের টুকরো রেখেছি এবং উপরে বাঁধাকপি পাতা রেখে এসেছি। যেহেতু এখন শীতকাল আর প্রচুর ঠান্ডা,
তাই হরিণগুলো সে বাঁধাকপির পাতার লোভ সামলাতে পারবে না, আর যখনই তারা খেতে আসবে তারা আমার ট্র্যাপে পড়ে যাবে। সাবরিনা তখন বলে, তোমার এই কথাটা আমার সাথে আগে শেয়ার করা উচিত ছিল, কারণ এই জটিল সময়ে অনেক ম্যানুয়াল কাজ ঝুঁকিপূর্ণ। হাওয়ার্ড তখন বলছে, আমি জানি যে আমি শারীরিকভাবে সেই ফাঁদগুলো ভালোভাবে তৈরি করতে সক্ষম হয়নি, কিন্তু হয়তো কাল আমি বাঁচবো নয়তো মরবো। নেক্সট সিনে আবারও আমরা জঙ্গলে হাওয়ার্ডকে দেখতে পাই। সে যখন তার ফাঁদের দিকে চেয়ে দেখে সেখানে কাঠের দণ্ডগুলির উপরে রক্ত লেগেছিল, যেটা দেখে হাওয়ার্ড অনেক অবাক হয়ে যায়। হাওয়ার্ড তখন বলছে, আরে কাঠের দণ্ডগুলোর উপর তো রক্ত লেগে আছে, এর মানে তারা আমার ফাঁদ থেকে পালিয়ে গিয়েছে। এই কথা বলে হাওয়ার্ড সেখান থেকে দৌড়াতে থাকে। হঠাৎ করে হাওয়ার্ড সেখানে থেমে যায় এবং সামনের দিকে কিছু একটা দেখে সে অবাক হয়ে যায়। আমরা সেখানে দেখতে পারি কিছু অ্যানিমেলের ছায়া, আর এই অ্যানিমেলগুলো হলো সেই নেকড়িগুলো যারা সেই হরিণের মাংসগুলো খাচ্ছে। এটা সেই হরিণ ছিল যেই হরিণটা হাওয়ার্ডের ট্র্যাপে ফেসে গিয়েছিল। হাওয়ার্ড সে এই দৃশ্য দেখে অনেক রেগে যায়। আমি এত কষ্ট করে ট্র্যাপ বানালাম, সেই ট্র্যাপের ফলগুলো তোরা এইভাবে খাচ্ছিস, এই বলে সে ফায়ারিং করে, বাট সেই নেকড়িগুলো সেখান থেকে ভেগে যায়। হাওয়ার্ড সে হতাশ হয়ে নিচে বসে পড়ে। হাওয়ার্ড তখন বলে, আমি সবসময় এটাকে একটা গেম বলতাম, কিন্তু আসলে আমি তো কখনোই আমার ইমোশন কন্ট্রোল করতেই পারি না। এই কথা বলে সে সেইখানে চিৎকার করে। হাওয়ার্ড সে সাবরিনাকে বলে, আমাদের কাছে এখন শুধু এই দুটা জিনিসই আছে খাওয়ার জন্য। সাবরিনা তখন বলে, হ্যাঁ তুমি এটাকে খেয়ে ফেলো, কারণ তুমি অনেক পরিশ্রম করছো, আর অন্যদিকে আমি যে কিনা আঘাত পেয়ে বাসায় পড়ে থাকে, কিছুই করতে পারি না, তাই আমি এই খাবারটা ডিজার্ভ করি না। সাবরিনার এই কথা শুনে হাওয়ার্ড বলছে, আমরা এখন মরতে যাচ্ছি, তুমি প্লিজ 1 মিনিট তোমার এই উদারতা বন্ধ করবে। সাবরিনা তখন নিজের কথা বলে, আমার যখন 18 বয়স ছিল তখন আমি শুধু একটা পাপেটের মতো ছিলাম, আমাকে অন্য কেউ কন্ট্রোল করত। বলতে গেলে বেশিরভাগ সময় আমি আমার কামরার মধ্যেই বন্দি ছিলাম। আমার ফাদার আমাকে বলতো, তুমি কে সেটা তুমি জানো না, বরং তোমার পরিচিতি সেটা হলো আমার মধ্য দিয়ে, তাই আমি যা বলবো যেইভাবে বলবো তোমাকে সেটাই করতে হবে। ইনফ্যাক্ট আমার স্বপ্নটাকে আমার নিজের মতো করে দেখার অনুমতি ছিল না। আমি সব সময় ভাবতাম যে জানালার বাহিরে যে দুনিয়াটা সেটা দেখতে কেমন হয়, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি আমার ইন্ডিপেন্ডেন্স বেছে নিয়েছি। সাবরিনা তখন হাওয়ার্ডকে বলে, এতদিন ধরে তুমি আমাকে যেমন ভাবতে, আমার এই গল্পটা শোনার পর হয়তো তুমি চিন্তা করছো যে তুমি আমার সম্পর্কে ভুল ভাবতে, তাই তো? হাওয়ার্ড তখন বলে, আই সি, তবে আমি সব সময় খারাপ সময় কাটিয়েছি। আমি সব সময় কঠোর পরিশ্রম করতাম, কিন্তু আমি কখনো রেওয়ার্ড পেতাম না। আমি সব সময় কঠোর পরিশ্রম করি, তবে আমি জানি না আমার ভবিষ্যৎ ঠিক কী হবে। তবে আমি শুধু আমার মাথায় একটা কথাই সেট করে রেখেছি, আমি কখনো হাল ছেড়ে দেব না, যত যাই হোক আমি পরিশ্রম করেই যাব। তুমি কি ভুলে গিয়েছো যে তুমি ঠিক কি চাও? এই পৃথিবীতে অনেক পরিশ্রমী মানুষ রয়েছে। তুমি যদি অন্যদের দৃষ্টি আকর্ষণ করতে না পারো তাহলে তোমার দিকে কেউ ফিরেও তাকাবে না। স্বাধীন হওয়া হলো আমার জীবনে একটি আলো। তুমি যদি একবার সেখানে পৌঁছাতে পারো তাহলে তুমি বুঝে যাবে যে তুমি ঠিক কি চাও। হাওয়ার্ড তখন সিরিয়াসভাবে সাবরিনাকে বলে, আমি যদি তোমাকে বেঁচে থাকতে সাহায্য করি তাহলে কি আমি তোমার থেকে স্বীকৃতি পাবো? আমি আশা করি আমার বস আমাকে চিনতে পারবেন, এবং কোম্পানিতে যত কর্মকর্তারা আছে তারা সকলেই বলবে, তুমি অনেক ভালো হাওয়ার্ড, তোমাকে ছাড়া পুরো জায়গাটা টুকরো টুকরো হয়ে যাবে। সাবরিনা তখন বলে, ঠিক আছে হাওয়ার্ড, তুমি শুধু আমাকে এখানে সার্ভাইভ করতে সাহায্য করো, এরপর দেখো আমি ঠিক কি করতে পারি। হাওয়ার্ড সেখান থেকে একটা সবজির পাতা উঠিয়ে সে যখন যাচ্ছিল তখন সে বলছে, আমি যদি তৃতীয় দিন সকালবেলা ম্যানশনে না আসতে পারি, ম্যানশনের পূর্ব পাশে একটি এলাকা রয়েছে, সেখানে আমার মৃতদেহ খুঁজে পাবে। এই কথা বলে হাওয়ার্ড সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে হাওয়ার্ড এবং তার কাল্পনিক বন্ধু ডোনাল্ডকে দেখতে পায়। হাওয়ার্ড তখন বলে, আমি কোনো কিছু করার সাহস পাচ্ছি না, যেমন এই ড্রিমল্যান্ডে আমি অনেক কিছুতে আমার পরিবার, আমার পড়াশোনা এবং আমার গার্লফ্রেন্ড এর সাথে বর্তমান পরিস্থিতি অনেক ভালো করতে পারতাম, কিন্তু শেষ পর্যায়ে আমি নিরাপদ ক্ষণে শঙ্কিত হয়ে যায় এবং এই জিনিসগুলোকে নিয়ে আমি অনেক হাহাকার করি। উফ, আমি আর পারছি না। আমি কি এখন কান্নাকাটি করব ডোনাল্ড? কিন্তু আমি আর এটা করতে চাই না। অ্যান্ড হঠাৎ করে সে কাল্পনিক ডোনাল্ড উপর থেকে নিচে পড়ে যায়।